হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছি এই বই থেকে 1 থেকে 50 পর্যন্ত জিকে 28 নম্বর সেট। কত নম্বর সেট? 28 নম্বর সেট। তো এই সেট 28 নম্বর সেটে 1 থেকে 50 পর্যন্ত যে জিকেগুলো এতদিন যে পড়ালাম জিকে, তো জিকেগুলো যে এই 28 নম্বর সেটে যে জিকেগুলো ম্যাক্সিমাম জিকের উত্তর করবে তোমরা। আমাকে বলার আগেই তোমাদের মুখ দিয়ে বেরোবে এটার উত্তর এটা, এটার উত্তর এটা। যদি ক্লাসে মজা না আসে তাহলে পয়সা ফেরত। কি পয়সা ফেরত? তো এতদিন পর্যন্ত যে জিকেগুলো দিয়েছি আমি, ম্যাক্সিমাম কোশ্চেন উত্তর তোমরা করবে, আমি শুধু দাঁড়িয়ে থাকবো। উত্তর তোমাদের মুখ দিয়ে বেরোবে এটার উত্তর এটা, এটার উত্তর এটা। কি করে হলো? কারণ আমি শুধু উত্তর নয়, অপশনগুলোর সাথে পরিচিত করাই বলে তোমরা সহজে উত্তরগুলো করে দেবে। যদি না করাতাম তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন উত্তর করা সম্ভব না। ম্যাক্সিমাম কোশ্চেন উত্তর করতে গেলে যে কোনো পরীক্ষায় 4টা অপশনের সম্পর্কে যদি কারো ধারণা থাকে তাহলে সে পরীক্ষায় বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। আর যদি শুধু উত্তরই জানে, বাকিগুলো জানে না, তাহলে কিন্তু সম্ভব না। কমন পেলেই পারবে, নালে পারবে না। এই একটা বিষয়। তো শুরু করতে যাচ্ছি। দেখো 28 নম্বর 1 নম্বর প্রশ্ন, এটা একটু আনকমন, এটা আসেনি এখনো পর্যন্ত, প্রথম আসছে যে বন্যপ্রাণী আইন কত সালে চালু হয়? 1972 সালে। বি নম্বর অ্যান্সার। বন্যপ্রাণী আইন কত সালে চালু হয়? বি নম্বর 1972 সালে। 2 নম্বর, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন? ম্যাকডোনাল্ড। বি নম্বর অ্যান্সার। দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, 3টা যে গোলমেজ সম্মেলন হয়েছিল 1930 থেকে 32, এর মধ্যে 3টেই হয়েছিল, 30, 31, 32। এর মধ্যে দ্বিতীয় গোলমেজ সম্মেলনে মহাত্মা গান্ধী ভাগ নিয়েছিল, অংশগ্রহণ করেছিল। এই প্রশ্নটা আসে যে মহাত্মা গান্ধী কততম গোলমেজ সম্মেলনে অংশগ্রহণ করেছিল? দ্বিতীয় গোলমেজ সম্মেলনে। আর আম্বেদকর 3টাতেই তিন সম্মেলনেই ভাগ নিয়েছিল, অংশগ্রহণ করেছিল। আম্বেদকর সেই সময় চেয়েছিল যে সাম্প্রদায়িক বাটোয়ারা করার, কিন্তু তার পক্ষে ভোট কম ছিল। অর্থাৎ দেখো, দল ভারী করতে হবে, আমার পক্ষে যদি লোক বেশি থাকে তাহলে আমি যা বলবো সেটাই গ্রহণযোগ্য হবে। কিন্তু সেই সময় তার দলে লোক কম ছিল, তার পক্ষপাতিত্ব কম ছিল বলে সে করতে পারেনি। তো প্রশ্ন ইম্পর্টেন্ট কি, যে মহাত্মা গান্ধী কততম গোলমেজ সম্মেলনে ভাগ নিয়েছিল? 2 নম্বর, দ্বিতীয় গোলমেজ টেবিলে। আম্বেদকর 3টাতেই ছিল উপস্থিত। তো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ম্যাকডোনাল্ডের সময় হয়। বি নম্বর অ্যান্সার। 3-4টে প্রশ্ন এখান থেকে পেলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ক্লাইমেট এটলি, এটা আরও ইম্পর্টেন্ট প্রশ্ন, কারো জানা আছে কি জানি না। যখন ভারত স্বাধীন হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কী ছিল? ক্লেমেন্ট এটলি। এই প্রশ্নটা আসে যে ভারত স্বাধীন के समय ब्रिटेन का प्रधानमंत्री कौन था? क्लेमेंट एटली था। তো ভারত স্বাধীনের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি, এই প্রশ্নটা আসে। প্যাট্রিক লরেন্স, স্টুয়ার্ট ক্রিপস, এবি আলেকজান্ডার, এরা ছিল ক্যাবিনেট মিশনের সদস্য। তার মধ্যে অধ্যক্ষ কে ছিল? প্যাট্রিক লরেন্স, সি নম্বরে যেটা আছে। কিন্তু 2-এর উত্তর হচ্ছে আমার বি, ম্যাকডোনাল্ড। 3 নম্বর, ভারতের সংবিধান প্রথমবার কত সালে সংশোধন হয়? 1951 সালে। সি নম্বর অ্যান্সারে দেখো, 1951 সালে ভারতের প্রথম সংবিধান সংশোধন হয়। 1951 সালে পঞ্চবার্ষিক পরিকল্পনা চালু হয়। প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। 4 নম্বর, ইতালির মুদ্রার নাম কি? তো 3 থেকে আরেকটু বলে দিই। ভারতের সংবিধান প্রথমবার কত সালে সংশোধিত হয়? 1951 সালে। ভারতের সংবিধান সংশোধন কোথা থেকে নেওয়া হয়েছে বলো? সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য ব্যবস্থা কানাডা, ভাষা অস্ট্রেলিয়া, নীতি নির্দেশক আয়ারল্যান্ড, নাগরিকত্ব ইংল্যান্ড, মৌলিক অধিকার আমেরিকা, মৌলিক কর্তব্য রাশিয়া, তাই না? 4 নম্বর, ইতালির মুদ্রার নাম কি? ইতালির মুদ্রা হচ্ছে লিরা। ইতালির মুদ্রা লিরা। ইতালি বলো আর ইটালি বলো। বি নম্বরে দেখো, ইরাকের দিনার। ইরাকের কি? দিনার। আর ইরানের রিয়াল। ইরাকের দিনার, ইরানের রিয়াল। চীনের ইয়ান, জাপানের ইয়েন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইয়ান আর ইয়েন যদি পরীক্ষায় দিয়ে দেয়, যদি ঠিক মতো না ধরে রাখতে পারে যে চীনের ইয়ান না জাপানের ইয়ান, গুলিয়ে ফেলবে এই প্রশ্নটা দিলে। তো ইতালির মুদ্রার নাম কি? লিরা। ইরাকের দিনার আর ইরানের রিয়াল। তাহলে উপরে রিয়াল যেটা, সেটা হচ্ছে ইরানের, আর ইরাকের হচ্ছে দিনার।
5 নম্বর, ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিলেন? ঠিক বললাম। 4 নম্বরে, ইরাকের দিনার, ইরানের রিয়াল, ইতালির লিরা। 5 নম্বর, ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিলেন? 1498। সবাই জানে ভাস্কো দা গামা এসেছিল, যদি বলে যে কোথায় এসেছিল, কেরলের কোজিকোড, কালিকট বন্দরে। প্রশ্নটা ইম্পর্টেন্ট, কোজিকোড দিয়ে দিল, কালিকট দিয়ে দিল। কত সালে? 1498, ভাস্কো দি গামা। 6 নম্বর, নিচের কোন ভিটামিন জলে দ্রবণীয়? এখান থেকে প্রশ্ন আসে 2 টাইপের, একটা জলে, একটা তেলে। তো এটাও যদি ঠিকমতো ধরে না রাখতে পারে, এই জায়গাটাও ভুল করবে। জলে দ্রবণীয় হচ্ছে বি, ভিটামিন বি, বিসিপি। এই 3টে হচ্ছে জলে দ্রবণীয়, বিসিপি। আর এডিইকে, এডিইকে, এদিকে আই, এদিকে, এটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয়, তেলে দ্রবণীয়। বিসিপি, বিসিপি এটা হচ্ছে জলে দ্রবণীয়। আগে আছে বিসিপি, এডিইকে, এডিইকে এটা কিসে দ্রবণীয়? ফ্যাটে, তেলে। আর বিসিপি এটা হচ্ছে জলে। তাহলে এখানে দেখো অপশন বি, অপশন বি উত্তর। মনে থাকবে, বিসিপি এটা হচ্ছে জলে, আর এডিইকে এটা হচ্ছে তেলে বা ফ্যাটে। এবার হচ্ছে 7 থেকে 10, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও পারবে আশা করি। কোন সালে ভারতে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়? 1968 সালে, সি নম্বর। এবার সবুজ বিপ্লব থেকে আরেকটু কিছু বলবো। লাস্ট একটা ক্লাসে সবুজ বিপ্লবের সম্পর্কে বলতে গিয়ে ভিডিও ওই জায়গাটা সাউন্ড চলে যায়, ওই জন্য আমি ওটাকে কাট করে দিয়েছিলাম। তো উত্তরটা আধা আধুরে থেকে গেছিলো, মানে আধা আধুরে বলতে অপরিপূর্ণ। যদি দেখে থাকে তাহলে মনে পড়বে যে হ্যাঁ, এই জায়গাটা সবুজ বিপ্লব সম্পর্কে বলেছিল, কিন্তু একটু সাউন্ডের গন্ডগোল হওয়াতে, ডিস্টার্ব হওয়াতে আমি কী করেছিলাম, ওইটুকু কাট করে দিয়েছিলাম। এই কারণেই দেখো ভিডিও বানানোর পরে, চেক করার পরে যখন দেখি এই জায়গাটা একটু সমস্যা, আবার নতুন করে করা, তারপরে আবার ডিউটি দিয়ে দিবে, এই এক টেনশন। তার ফাঁকে এটা এডিট করে এই সেই করতে করতে 4-5 ঘন্টা লেগে যায়, অনেক টাইম লাগে। তো ওই জন্য ওইটুকু কাট করে দিয়েছিলাম। তো আজকে একটু বলে দিচ্ছি ওই জায়গাটা, ঠিক আছে? সুযোগ পেলাম যখন, তাহলে বলে দিচ্ছি। 7 নম্বর, কোন সালে ভারতে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়? 1968 সালে। ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম.এস. স্বামীনাথন, আর বিশ্বের নরম্যান বোরলগ। নরম্যান বোরলগ সবুজ বিপ্লবের জনক কে? নরম্যান বোরলগ। আর ভারতের হচ্ছে এম.এস. স্বামীনাথন। এটা হচ্ছে সবুজ বিপ্লব। এটা ঘটেছিল কোথায়? পাঞ্জাবে। সবুজ বিপ্লব ভারতে কোথায় ঘটেছিল? পাঞ্জাবে, ঠিক আছে? আর বিশ্বের সবুজ বিপ্লব মেক্সিকোতে ঘটেছিল। কোথায়? মেক্সিকো। তো এটা গেল সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের জনক ভারতের এম.এস. স্বামীনাথন আর নরম্যান বোরলগ, ঠিক আছে? বিশ্বের সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগ। এবার আসবে অপারেশন ফ্ল্যাট বা দুগ্ধ উৎপাদন, ঠিক আছে? যেটা শ্বেত ক্রান্তি। শ্বেত ক্রান্তির জনককে? বর্গিস কুরিয়ান। শ্বেত বিপ্লবের জনক বর্গিস কুরিয়ান। মনে থাকবে, শ্বেত বিপ্লব ভারতে কোথায় ঘটেছিল? পাঞ্জাবে। অপারেশন ফ্ল্যাট কিসের সাথে যুক্ত? দুগ্ধ উৎপাদন, দুধ উৎপাদনের সাথে। গুলিয়ে যাবে? গুলিয়ে গেছে হয়তো, নরম্যান বোরলগ আর বর্গিস কুরিয়ানের মধ্যে গোলমিল, ঠিক আছে? নরম্যান বোরলগ এটা হচ্ছে সবুজ বিপ্লব, আর বর্গিস কুরিয়ান এটা হচ্ছে শ্বেত বিপ্লব। গেল 8 নম্বর, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অক্সিজেন কোনোদিনই হতে পারে না গ্রিন হাউস গ্যাস। প্রাণদায়ী বায়ু, প্রাণদায়ী গ্যাস অক্সিজেন। বাকিগুলো সব দেখো গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস গ্যাসের জন্য উত্তরদায়ীকে কার্বন ডাইঅক্সাইড। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য উত্তরদায়ীকে কার্বন ডাইঅক্সাইড। কার্বন মনোক্সাইড, সিও, প্রথমেই বলেছিলাম বিষাক্ত গ্যাস, ক্যান্সারের জন্য উত্তরদায়ী কার্বন মনোক্সাইড। N2O, নাইট্রাস অক্সাইড। N2O, নাইট্রাস অক্সাইড, কী বলে এটাকে? হাস্য গ্যাস, তাই না? নাইট্রাস অক্সাইড হচ্ছে হাস্য গ্যাস।
তাহলে 8-এর হচ্ছে সি নম্বর অ্যান্সার। 9 নম্বর, কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? পাললিক শিলা। ছোট থেকে পড়েছি আমরা, স্তরে স্তরে থাকে থাকে পাললিক শিলা গঠন হয়। পাললিক শিলায় চাপা পড়েছিল মিনি ফ্লোরা মিনি নামক এক ধরনের কি ছোট ছোট পোকা, সেগুলো চাপা পড়ে পড়ে কি হয়েছে, খনিজ তেলে রূপান্তরিত হয়ে পেট্রোলিয়াম তৈরি হয়, তাই না? পড়েছি না ভূগোলে আমরা? তো পাললিক শিলা, কোন শিলার জীবাশ্ম দেখতে পাওয়া যায়? পাললিক শিলা। স্তরে স্তরে তৈরি হয়, পলি চাপা পড়ে পড়ে পাললিক শিলা তৈরি হয়। সেখানে কি মিনি ফ্লোরা মিনি নামক ছোট ছোট পোকামাকড়, ওগুলো চাপা পড়ে কি তৈরি হয়েছে ওখানে? পেট্রোলিয়াম। 10 নম্বর, কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলে? বগ বলে, বগ বা বাগস। কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলে বাগস বলে, ডি নম্বর। এবার হচ্ছে 11 থেকে 16 নম্বর, গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? পিটি ঊষা। অনেকেই জানে পিটি ঊষাকে উড়নপরি বলে। তাহলে কোন প্রশ্নটা পারবে না বলো? অনেক প্রশ্ন, ম্যাক্সিমাম প্রশ্ন পারবে। তো গোল্ডেন গার্ল হচ্ছে কার আত্মজীবনী? পিটি ঊষা, যাকে উড়নপরি বলা হয়। আর ফ্লাইং শিখ হচ্ছে মিলখা সিং। ঝুলন গোস্বামীকে বলে চাকদা এক্সপ্রেস। হলো 11-র এ নাম্বার। 12 নম্বর, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ বক্সী। মানিক বন্দ্যোপাধ্যায়ের লাস্ট ক্লাসে আমি করেছি তার কিছু বই, মানিক বন্দ্যোপাধ্যায়। বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়কে বনফুল বলা হয়। 12 নম্বরের হচ্ছে ডি নম্বর অ্যান্সার। 13 নম্বর, অর্নিথোলজি, এটাও পারবে। পক্ষীর অধ্যয়নকে অর্নিথোলজি বলে, অস্থির অধ্যয়নকে অ্যাস্ট্রিওলজি বলে, অ্যান্টোমোলজি হচ্ছে পতঙ্গ সংক্রান্ত। তাহলে 13-র হচ্ছে বি নম্বর। 14 নম্বর, গীত গোবিন্দ কে লিখেছিলেন? জয়দেব। রতিমঞ্জুরি। জয়দেব কি লিখেছিল? গীত গোবিন্দ রতিমঞ্জুরি জয়দেব লিখেছিল। জয়দেব কার রাজসভায় ছিল? লক্ষণ সেনের রাজসভায় ছিল। বাংলার যে সেন বংশ, লক্ষণ সেনের রাজসভায় ছিল। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতাকে? বিজয় সেন। বাকি অপশনগুলো দেখো। হর্ষচরিত কাদম্বরী কে লিখেছিল? বাণভট্ট। বাণভট্ট কার রাজসভায় ছিল? হর্ষবর্ধনের রাজসভায়। এ নম্বরে দেখো ভাস, স্বপ্ন বাসব দত্তা কে রচনা করে? ভাস। ভাসের রচনা স্বপ্ন বাসব দত্তা, ভাস। মৃচ্ছকটিকম শূদ্রক, অভিজ্ঞান শকুন্তলম কালিদাস। এর আগে লাস্ট ক্লাসে আমি করেছি, তার মধ্যে এগুলো আছে। কে কি লেখে? ভাস, এটা হচ্ছে স্বপ্ন বাসব দত্তা, ভাস। বাণভট্ট, হর্ষচরিত কাদম্বরী, বাণভট্ট। বাণভট্ট কার রাজসভায় ছিল? হর্ষবর্ধনের রাজসভায়। হর্ষবর্ধন কি রচনা করেছিল? রত্নাবলী, প্রিয়দর্শী, নাগানন্দ। হর্ষবর্ধন রচনা করেছিল, কিন্তু এটা নিয়েও বিবাদ আছে। কাউকে কিছু উপহার দিয়ে এগুলো লিখিয়েছিল, এটাও প্রমাণ, মানে বিতর্কিত প্রশ্ন এগুলো। বিষ্ণুগুপ্ত, মানে চাণক্য, কৌটিল্য, ওরই নাম বিষ্ণুগুপ্ত, অর্থশাস্ত্র রচনা করেছিল, চাণক্য নীতি। বোঝা গেল? 15 নম্বর, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এর আগেও পড়েছিলাম, পুলিৎজার সাহিত্য আর সাংবাদিকতা, পুলিৎজার। সি নম্বর অ্যান্সার। 16, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? এটাও পড়েছিলাম, লুম্বিনী, কপিলাবস্তুর লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে। বুদ্ধগয়া জ্ঞান প্রাপ্তি হয়, জ্ঞান প্রাপ্তি হয় বোধগয়ায়। কি প্রাপ্তি হয়? জ্ঞান প্রাপ্তি। প্রথম উপদেশ সারনাথ, উত্তরপ্রদেশ। বেশি উপদেশ শ্রাবস্তি। এটা বলতে গিয়ে আমি একটু মিস্টেক করেছিলাম, যে তার ধর্মচক্র যে প্রবর্তন দেয় তাকে কি বলে? ধর্মচক্র প্রবর্তন, তাই না? ধর্ম যে উপদেশ দেয়, গৃহত্যাগ, মহাবিনিষ্ক্রমণ, দেহত্যাগ, এইটাকে বলতে গিয়ে গৃহত্যাগ বলে দিয়েছিলাম। দেহত্যাগ হচ্ছে মহাপরিনির্বাণ। হ্যাঁ, দীপক কা বুঝ জানা, শরীরের যে দীপক সেটা কি হয়ে যাওয়া? নিভে যাওয়া। তো গৌতম বুদ্ধর জন্ম কোথায়? লুম্বিনী, 2 নম্বর। কপিলাবস্তুর লুম্বিনী, নেপালে অবস্থিত। বুদ্ধগয়া, যেখানে তার বোধিসত্ত্ব হয়, বোধ প্রাপ্ত করে, অর্থাৎ জ্ঞান প্রাপ্ত করে। 17 থেকে 20, 17 নম্বর কোশ্চিনটাও দেখো পারবে। ওনাম উৎসব কোন রাজ্যে দেখা যায়? কেরলের ওনম।
এটা নতুন ফসল উঠলে এই উৎসবটা পালন করে। কেরলের ওনম, তামিলনাড়ুর পোঙ্গল, নতুন ফসল উঠলে। বলেই দিলাম 17 বি কেরল। ওনম উৎসব কোন রাজ্যে দেখা যায়? কেরলে। তামিলনাড়ুর পোঙ্গল, এটাও নতুন ফসল উঠলে, যেরকম আমাদের এখানে নবান্ন হয়, তাই না? নতুন ফসল উঠলে সেই নতুন ধানের ভাত খাওয়ানো হয়, নবান্ন। 18 নম্বর, কোন গভর্নর জেনারেল ভারতে সতীদাহ প্রথার উচ্ছেদ করেন? লাস্ট ক্লাসেও বলেছিলাম, উইলিয়াম বেন্টিং, লর্ড বেন্টিং দিয়েছে। উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রাজা রামমোহনের সাথে মিলে কি করে? সতীদাহ প্রথা উচ্ছেদ করেন। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সি নম্বরে দেখো। 18D হচ্ছে উত্তর, সি নম্বরের অপশনটা আমি এখনো পর্যন্ত বলিনি। লর্ড রিপন। লর্ড রিপনের সময় প্রথম আদমশুমারি অনুযায়ী অর্থাৎ নিয়মিত জনগণনা লর্ড রিপনের সময় শুরু হয়। লর্ড রিপনের সময় শুরু হয় নিয়মিত জনগণনা। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে কার সময় নিয়মিত জনগণনা শুরু হয়? লর্ড রিপনের সময়। 18 হচ্ছে ডি। 19 নম্বর, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কিছু কিছু অপশনগুলো দেখবে বাকি ক্লাসগুলোতে দেওয়া আছে, তো ওগুলো একটু দেখে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু এটা দেখছে, এখন দেখবে, কিন্তু আগের ক্লাসগুলো দেখেনি, তাহলে একটু দয়া করে দেখে নিবে। আর যারা পুরনো তারা ঠিক অলরেডি উত্তর করতে পারবে। আমি আশা করি আজকে যে প্রশ্নগুলো দিয়েছি ম্যাক্সিমাম আমার যে স্টুডেন্টগুলো দেখেছে শুরু থেকে তারা ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর করবে। তো নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদী। মহানদীর উপরে হীরাকুদ বাঁধ, কাবেরী নদীর উপরে মেত্তুর বাঁধ। 20 নম্বর, সার্কের সদস্য দেশের সংখ্যা কটি? এটাও বলেছিলাম। সার্কের সদস্য দেশ 8টা, অন্তিম দেশ আফগানিস্তান। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু, তাই না? তো এই প্রশ্নগুলো দেখো, এমন কোনো প্রশ্ন নাই যে তুমি পারবে না, খুব কম, সেগুলো তো থাকবেই পরীক্ষায়। 100টা 100 তো মারতে পারবে না, তাহলে তো বিশাল কিছু হয়ে যাবে। এবার হচ্ছে 21 থেকে 26, মুঘল সম্রাট আকবর কোন সালে দিন ই ইলাহির প্রবর্তন করেন? প্রশ্ন তো একটা কোশ্চেন আছে, দেখো কি বলছে, হ্যাঁ কোশ্চেন থাকে। দিন ইলাহি প্রবর্তন কে করেন? আকবর। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 1576 সালে, এ নম্বরে অ্যান্সার। 1576 সালে দিন ইলাহি প্রবর্তন করেন। 22 নম্বর, বাংলার মুকুটহীন রাজা কে বলে অভিহিত? এটাও বলেছিলাম, অপশনের সাথে জোড়ানো ছিল বলে আমি এটাও বলে দিয়েছিলাম। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে কি বলে? মুকুটহীন রাজা, এ নম্বর অ্যান্সার পেয়ে গেছি আজকে। বাকি অপশনগুলো দেখো, সবগুলোর সাথে পরিচিত করানো আছে আগে, এমন কোনো অপশনে নাই দেখো বলিনি আমি, বলেছি। অরবিন্দ ঘোষে কেউ এর নামে বলেছি, উমেশচন্দ্র ব্যানার্জি, সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, সবার সম্পর্কে বলা আছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি লাস্ট ক্লাসেও আমি বলেই দিয়েছিলাম, অপশনে ছিল এটা, কিন্তু উত্তর ছিল না, অপশন বলে দিয়েছিলাম কাকে মুকুটহীন রাজা বলা হয়। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আজকে পেয়ে গেলাম এখানে 22 নম্বরের এ অ্যান্সার। 23 নম্বর, ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? বগল মে জুতা, বিন তুগলক, মনে রাখতে হবে এইভাবে, ইবন বতুতা, বগল মে জুতা, তো মোহাম্মদ বিন তুগলক। 23 এ, কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করে, শেষ করে কে? ইলতুৎমিশ। 2.5 দিনের ঝোপড়া কে তৈরি করে? কুতুবউদ্দিন আইবক। বলবন থেকে একটা প্রশ্ন আসে, নবরোজ উৎসব কে চালু করে? ইম্পর্টেন্ট প্রশ্নটা মনে রাখবে। নবরোজ উৎসব বলবন কে চালু করে? নবরোজ উৎসব বলবন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 24 নম্বর, কার কাছে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেন? লাস্ট ক্লাসেও আমি পেয়েছিলাম এই টাইপের কোশ্চেন একটা, উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা করেন, সি নম্বর অ্যান্সার। 25, ইডুক্কি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটাও পারবে। ইডুক্কি পরিযোজনা, পেরিয়ার নদী, গ্রেট পেরিয়র, কেরলের, এটা কি বলে? গ্রেট পেরিয়র। কোথায় অবস্থিত? কেরলে অবস্থিত। তাহলে ইডুক্কি নদী কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর উপরে রয়েছে? পেরিয়ার নদী। একটু আগে অপশনে মহানদী, হীরাকুদ, কাবেরী, মেট্টুর পেয়ে গেলাম, এই জায়গাটাও আছে। তাহলে এইভাবে প্রশ্নের সাথে বাকি অপশনগুলো যদি তুমি পরিচিত হতে থাকো ধীরে ধীরে, কয়দিন লাগবে তোমার জিকে স্ট্রং হতে? বেশি দিন লাগবে না। আমার ক্লাস যদি মোটামুটি 1 বছর তো হয়নি আমার,
3-4 মাস হয়েছে আমার চ্যানেল। তো যদি চলতে থাকো 1 বছর, 1 বছরের জিকেতে তুমি মানে স্ট্রং কী বলবো, আমি তোমাকে স্ট্রং করে দেবো, এমন কোনো প্রশ্ন পাবে না যে মানে আসবে না। কারেন্ট অ্যাফেয়ার্স দিকে আমাকে একটু ধ্যান দিতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নতুন নতুন আসছে, ওগুলোও দিব, হয়তো কোনো একটা ক্লাসে টোটালি কারেন্ট অ্যাফেয়ার্স জোগাড় করে দিয়ে দিলাম, এটাও দরকার। তো বাকি সাবজেক্ট থেকে যে প্রশ্নগুলো আসতে থাকে সেগুলো এমনভাবে তৈরি করব যেন তুমি ওগুলো সহজে পেরে যাবে। এতদিনে তোমার কি মনে হয় যে এতদিনে আমি দিয়েছি প্রশ্নগুলো তোমরা পেয়েছো কিনা, পাচ্ছ কিনা? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে পাঠাবে যে পাচ্ছ কিনা, কমন পাচ্ছ কিনা, পারছো কিনা, এটা অবশ্যই পাঠাবে। 26 নম্বর, কোন শহরে জালিয়ানওয়ালাবাগ গণহত্যা সঞ্চালিত হয়েছিল? এটা যখন শুরু করেছিলাম আমি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ বলে একটা জায়গা, তার সামনে কি লেখা আছে, কার মূর্তি আছে? উধম সিংয়ের, তাই না? ডায়ার গুলি চালিয়েছিল আন্ধাধুন, চোখ মুখ বন্ধ করে, যতক্ষণ গোলাগুলি শেষ না হয় ততক্ষণ চলেছিল। প্রশ্নটা আলোচনা করেছিলাম। তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়? অমৃতসর, এখানে অমৃতসর দিয়েছে। 27 থেকে 31, 27 নম্বরের কোশ্চেনও পারবে, এটাও বলেছিলাম। সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? ফিউশন, নিউক্লিয়ার ফিউশন। ফিউশন মানে নাভিকীয় সংযোজন, মানে এক জায়গায় করা। 4টা হাইড্রোজেন ভেঙে একটা হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে। 4টা হাইড্রোজেন ভেঙে কি তৈরি হয়? একটা হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে 4টা মিলে একজন, আমি যদি আমার মতো যদি এরকম পালোয়ান যদি 4টা চলে আসে তাহলে কি হবে? 4টার শক্তি এক জায়গায়, তাহলে কি বলে এটাকে? ফিউশন। সূর্য সেই পদ্ধতিতেই শক্তি, আমি নিজেকে পালোয়ান মনে করলাম না, না আমি পালোয়ান না, এমনি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম যেন মনে থাকে। তাহলে সূর্যের যে শক্তি উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে নাভিকীয় ফিউশন, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার সংযোজন, এক জায়গায় হওয়া। আর পরমাণু বোম সেটা হচ্ছে বিখণ্ডন, সেটা হচ্ছে বিখণ্ডন। পরে ফিশন, ফিউশন আর ফিশন আলাদা, কিন্তু ফিউশন হচ্ছে এক জায়গায়, ফিউশন বানানটাও 4টা। তো মনে রাখবে 4টা হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম তৈরি হয়, মনে রাখবে 4টা হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম তৈরি হয়, বানানটা 4টা আছে, ফিউশন, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট প্রশ্ন যে সূর্য আর হাইড্রোজেন বম, এটা হচ্ছে নাভিকীয় নিউক্লিয়ার ফিউশন, নাভিকীয় সংযোজন, এক জায়গায় হয়। আর পরমাণু বম বিখণ্ডন, ভেঙে টুকরো হয়, মনে থাকবে। তো পালোয়ান বলেছিলাম না, তো পালোয়ান না, জাস্ট মনে রাখার জন্য, মনে থাকবেও আশা করি। কারণ আমি যেভাবে বোঝাতে চাই এটা যদি মনে না থাকে তাহলে আর আশা করি ভালোভাবে মনে থাকবে না। বোঝা গেল? সূর্য যে আলো আসে পৃথিবীতে সেটা হচ্ছে বিকিরণের মাধ্যমে, অপশন দিয়ে রেখেছে বিকিরণ, কিন্তু আদৌ না। উত্তর কি? ফিউশন। 3 নম্বর অ্যান্সার। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? 1951 থেকে 56। বি নম্বর অ্যান্সার দেখো, 51 থেকে 56। প্রথম সংবিধান সংশোধন 51, পঞ্চবার্ষিকী পরিকল্পনা 51 থেকে 56। 29 নম্বর, এক ফেদম সমান সমান কত? এক ফেদম সমান সমান 6 ফুট, 6 ফুট বা 6 ফিট এক ফেদম। ফেদোমিটার সমুদ্রের গভীরতা। সোনার দিয়ে কি করা হয়? সমুদ্রের গভীরতা মাপা হয় সোনার দিয়ে। প্রশ্ন আসে, সোনার সমুদ্রের গভীরতা, ফেদোমিটার সমুদ্রের গভীরতা, ব্যারোমিটার বায়ুর চাপ, অ্যানোমিটার বায়ুর গতিশক্তি, ল্যাক্টোমিটার দুধের শুদ্ধতা, হাইড্রোমিটার জলের ঘনত্ব, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা। সবগুলো কিন্তু এই টাইপের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তাহলে ফেদোমিটার হচ্ছে 6 ফুট, এক ফেদম সমান সমান 6 ফুট। ফেদোমিটার সমুদ্রের গভীরতা। সোনার দিয়ে কী করা হয়? সমুদ্রের গভীরতা, ওটা আলট্রাসনিক, ওটা হচ্ছে একটা তরঙ্গ, ওয়েভের মাধ্যমে মানে গভীরতা নির্মাণ করে। কীভাবে? 2D ইকুয়াল টু কি ভিটি, তাই না? চাল ইন্টু গতিবেগ ইন্টু সময়, শব্দ থেকে দূরত্ব নির্ণয় করা। ওই সোনার দিয়ে যদি তরঙ্গ পাঠায় নিচে, তাহলে নিচে কোথাও লেগে, যেখানে মাটি থাকবে নিচে, সেখানে লেগে আবার রিটার্ন আসবে, তাহলে যাওয়া আসা, ওই জন্য 2D ইকুয়াল টু ভিটি। এইভাবে আমরা শব্দ দিয়ে পাহাড়ের গায়ে টক্কর লেগে আসলো ফিরে, তাহলে এখান থেকে পাহাড়ের দূরত্ব কত কেন বের করি না আমরা?
তো সেইভাবে শোনার মাধ্যমে ওয়েবের মাধ্যমে ফিরে আসে ওয়েব আবার সেই মেশিনে। তো আসতে যেতে কত সময় লাগছে, তাই না? আসতে যেতে কত সময় লাগছে আর ওর স্পিডটা কত ছিল গুণ করে দিলেই আর 2D = VT করলেই দূরত্ব পেয়ে যাবে কত নিচে আছে। বোঝা গেল? সুপ্রিম 30 নম্বর, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? মীরা সাহেব ফতেমা বিবি। ডি নম্বর অ্যান্সার। বাকি অপশন দেখো, সরোজিনী নাইডু প্রথম রাজ্যপাল, প্রথম রাজ্যপাল কে ছিল? সরোজিনী নাইডু, যাকে ভারত কোকিলা বলে, সরোজিনী নাইডুকে। আর সুচেতা কৃপালিনী এ হচ্ছে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে সুচেতা কৃপালিনী। আর প্রথম রাজ্যপাল কে হয়েছিল? সরোজিনী নাইডু, যাকে কি বলা হয়? ভারত কোকিলা, স্বর কোকিলা লতা মঙ্গেশকর। প্রথম মহিলা রাজ্যপাল কে? সরোজিনী নাইডু। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সুচেতা কৃপালিনী। প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি মীরা সাহেব ফতেমা বিবি। তো ডি নম্বর অ্যান্সার। 31, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। সি নম্বর অ্যান্সার। নেক্সট পেজে আছে। এবার হচ্ছে 32 থেকে 37। 31 নম্বরের কোশ্চেন আরেকটু রিপিট করাবো। 31 নম্বরে কি ছিল? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। যদি বলে যে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ, প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ, বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। মনে থাকবে? এই প্রশ্নটা বলতে গিয়ে আমি একটু মিসিং করেছিলাম। তো এটা বলেছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। 32 নম্বর, সাইমন কমিশন কবে গঠিত হয়? 1928 সালে। 33 নম্বর, ভারতের কোন রাজ্যের উপকূল সবচেয়ে দীর্ঘ? গুজরাট। এ নম্বর। 34 নম্বর, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট, অগাস্টাস হিকির গেজেট। এ নম্বর অ্যান্সার। 35 নম্বরে দেখো, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? একটু আগে আমি একটু আলোচনা করলাম। বায়ুর চাপ হচ্ছে ব্যারোমিটার। ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা, সোনার দিয়ে সমুদ্রের গভীরতা। তাহলে 35 হচ্ছে বি নম্বর অ্যান্সার। এ নম্বরে দেখো অ্যানিমোমিটার, এটা হচ্ছে বায়ুর গতিশক্তি, অ্যানিমোমিটার। সি নম্বরে অ্যামমিটার, তড়িৎ প্রবাহকে মাপা হয় অ্যামমিটার। তড়িৎ প্রবাহের এসআই একক অ্যাম্পিয়ার, ওখান থেকে অ্যামমিটার এসছে। হাইড্রোমিটার, এটা হচ্ছে জলের ঘনত্ব, হাইড্রোমিটার। বায়ুর ঘনত্ব, জলের ঘনত্ব হাইড্রোমিটার। বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার, ঠিক আছে, হাইগ্রোমিটার। দুধের শুদ্ধতা ল্যাক্টোমিটার। ভোল্টেজ ভোল্টামিটার। 34 নম্বর, কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহৃত হয়? গ্যাসের জায়গায় অনেক জায়গায় বলে কাঁচা ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়? ইথিলিন। একে ফল পাকানো হরমোনও বলা হয়। প্রশ্ন এটা একটু দুই টাইপের হয়, মানে যে করে সে কিভাবে করে, কোন অ্যাঙ্গেলে দেয় কোশ্চিনটা, সেটা হলো বিষয়, তার উপরে নির্ভর করছে। এই প্রশ্নটা এইভাবে দেয় যে ফল পাকানোর জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? ইথিলিন। ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন। এখানে দেখো বলেছে ফল পাকানোর জন্য, কাঁচা ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? ইথিলিন দিয়ে রেখেছে। তো প্রশ্নটা না মানে দ্বিধাবোধ, মানে কি বলে ওটাকে, বিতর্কিত প্রশ্ন এটা, যে ফল পাকানো, এক একজন কোশ্চিন করে যে ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন দিয়ে রেখেছে। ফল পাকানোর জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? ইথিলিন দিয়ে রেখেছে। আবার ইথিলিনকে হরমোন গ্যাস বলছে, তাই না? তো অপশনের দিকে তাকাতে হবে। তো প্রশ্ন থাকে কিভাবে, যে কাঁচা ফল পাকানোর জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? হরমোন বললেই ইথিলিন উত্তর, কারণ একে ফল পাকানোর হরমোনও বলা হয়। তাহলে হরমোন বললে কি লিখব? ইথিলিন। যদি গ্যাস থাকে তাহলে ইথিলিন দিয়েছে, এখানে অ্যাসিটিলিন দেয়নি। এবার যদি অ্যাসিটিলিন ইথিলিন দুটোই থাকে তাহলে কি করবে? তখনই তো মুশকিল। বেশি জানতে গেলে, বেশি জেনে গেলে বিপদ, কম জানলে হয়তো ইথিলিন মেরে দিলাম, অ্যাসিটিলিন সম্পর্কে জানিই না, ইথিলিন মেরে দিয়েছি, ঠিকও হয়ে গেছে বাল্লে বাল্লে। তো বিষয়টা হলো এটা, যদি হরমোন বলে তাহলে হচ্ছে ইথিলিন, আর যদি
গ্যাস অ্যাসিটিলিন দিয়েও ফল পাকানো হয়, সেটা গ্যাস। এখানে আবার গ্যাসকে দিয়েছে ইথিলিন, দেখো অ্যাসিটিলিন নাই এখানে, ঠিক আছে, ওই জন্য ইথিলিন। এবার হচ্ছে 37, শকদের কে পরাজিত করেছিলেন? এটাও পারবে। শকদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে বিক্রমাদিত্য বলা হয়। ভারতের 14টা ইতিহাসে 14টা বিক্রমাদিত্য, তার মধ্যে সবথেকে প্রতাপী বিখ্যাত হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই শকদের হারিয়ে কি উপাধি ধারণ করেছিল? শকারি। বাকি দেখো, কনিষ্ক কুষাণ বংশের বিক্রম সম্বন্ধ চালু করেছিল। কনিষ্ক কি চালু করেছিল? নাগার্জুন, পার্শ্ব, এরা কার রাজসভায় ছিল? কনিষ্কের রাজসভায়। ভারতের রেশম মার্গের প্রবক্তা কে? কনিষ্ক। কনিষ্ক থেকে কুষাণ বংশ সব থেকে বেশি শুদ্ধ সোনা জারি করেছিল, শুদ্ধ সোনার কয়েন মুদ্রা চালু করেছিল কনিষ্কে। গৌতমীপুত্র সাতকর্ণী, এটা সাতবাহন বংশের প্রতিষ্ঠাতক ছিল কে? শিমুক। সীসার মুদ্রা কারা চালু করেছিল? সাতবাহন বংশ। এই প্রশ্নটা আসে, দেখা গেল পরীক্ষায় চলে আসলো। গৌতমীপুত্র সাতকর্ণী এই ছিল প্রতাপী শাসক সাতবাহন বংশের। তাহলে শকদের কে পরাজিত করেছিলেন? বিক্রমাদিত্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এর নামই বিক্রমাদিত্য। ভারতে 14টা আছে এরকম উপাধি, তার মধ্যে বিখ্যাত হচ্ছে এই। এবার হচ্ছে 38 থেকে 42, তুগলকনামা কে রচনা করেন? আমির খসরু, ভারতের তোতা পাখি। আলাউদ্দিন খলজির রাজসভায় ছিল আমির খসরু। 38-এর ডি নম্বর, সমুদ্রগুপ্ত সর্বরাজচ্ছেতা, ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের বিনা বাদকে পারদর্শী ছিল সমুদ্রগুপ্ত। কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনা করে কুমারগুপ্ত। আর বিক্রমশিলা ধর্মপাল, এটাও রেখে দিয়েছি এখানে, দেখো বিক্রমশিলা, ধর্মপাল, নালন্দা, কুমারগুপ্ত। তাহলে 38 হচ্ছে ডি। আমির খসরু দিয়ে আরেকটু প্রশ্ন আছে মনে হয়, মনে পড়ছে না সঠিক, মানে কোনো একটা গান বা কি বলে ওটাকে, শায়েরি ফায়েরি এরকম কিছু একটা আছে আমির খসরু। ভারতে এই টাইপ কিছু, গোয়ালিয়র ঘরানা কিছু একটা এই টাইপের বাদ্যযন্ত্র বা কোনো গানের সাথে যুক্ত আছে আমির খসরু, ওকে বলা হয়। মনে পড়ছে না সঠিক, নেক্সট ভিডিওতে এটা বলবো, ঠিক আছে। আমির খসরু সম্পর্কে আরেকটু। 39 নম্বর, তাপ প্রয়োগে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? ভিটামিন সি তাপ প্রয়োগে নষ্ট হয়ে যায়, এটা আমরা জানি অটোমেটিকলি। ভিটামিন সি হলো তাপ প্রয়োগ করলে নষ্ট হয়ে যায়। তাহলে আমরা যে দুধ পান করি তাহলে তো সি থাকে না, হিট দিলেই তো সি নষ্ট। কাঁচা ফল, লেবু, আমলা, এগুলোতে কি ভিটামিন, লেবুতে তো সাইট্রিক অ্যাসিড, আমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি। 40 নম্বর, কম্পিউটারের আইসি চিপ কী দিয়ে তৈরি? এটাও বলেছিলাম এক সময়। কম্পিউটারের আইসি চিপ সিলিকন দিয়ে তৈরি, অর্ধচালক একটা। সিলিকন কি? সিলিকন, জার্মেনিয়াম, এগুলো কি সব অর্ধচালক। তাপ প্রয়োগ করলে এদের চালকতা বাড়ে। কম্পিউটারের আইসি চিপ যত কম্পিউটার চলতেই থাকবে, গরম তো হবে কিন্তু ওর চালকতা আরও বাড়বে। ওই জন্য কম্পিউটারের আইসি চিপ সিলিকন দিয়ে তৈরি হয়, অর্ধচালক দিয়ে তৈরি হয়। তাপ প্রয়োগ করলে অর্ধচালকের চালকতা বাড়ে। 40-এর এ নম্বর অ্যান্সার। নিচে একটা জেনন দিয়েছে দেখো, রেডন, জেনন, এগুলো সব কি? অক্রিয় গ্যাস। জেনন একটা অক্রিয় গ্যাস, মানে নিষ্ক্রিয় গ্যাস, কারোর সাথে ক্রিয়া করে না। তার মানে কি? তার কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা কি? 2 বা 8টা, যে কোনো একটা পুরোপুরি বসে আছে, কাউকে দিবে না, কার কাছ থেকে নিবে, তাই না? কারা নিষ্ক্রিয় গ্যাস? দেখা গেলো প্রথম কক্ষপথে কারো 2টোই ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টো পূর্ণ করে বসে আছে, তার দরকার নাই আর। যদি 3টে থাকে তাহলে কি করবে? সে একটার দ্বারা তো আর 7টা আনতে পারবে না, কক্ষপথ পূর্ণ করতে পারবে না 2n² অনুসারে। তাহলে কি করবে? একটা ছেড়ে দিবে। তাহলে ওরা বিক্রিয়া করে, তাই না? এরা তো অক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। এদের কক্ষপথে 2টোই থাকে বা 8টা থাকে, কক্ষপথ পূর্ণ করে বসে থাকবে। ওই জন্য জেননটা কি? জেনন একটা অক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। 41, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়েছিল? 1896। রহিমতুল্লাহ সয়ানি, কংগ্রেসের অধ্যক্ষ কে ছিল? রহিমতুল্লাহ সয়ানি।
1885 প্রথম গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে বোম্বের অলান অক্টাভিয়ান হিউম কংগ্রেসের স্থাপনা করে, তাই না, 1885 সালে। প্রথম কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি ছিল প্রথম অধ্যক্ষ। কলকাতা অধিবেশনের প্রথম অধ্যক্ষ উমেশচন্দ্র ব্যানার্জি। 42 নম্বর, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল? প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল মনে পড়ছে না কত নম্বর, 42, একটু দেখে নেই 42-এ কি দিয়েছে। 1951 সালে। প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1951 সালে। এটা দেখে নিতে হলো, এটা মনে পড়ছিল না। যেটা সত্যি সেটাই সত্যি। যদি সেরকম মনে হতো তাহলে এইটুকু স্কিপ করে দিতাম, আমি কেটে দিয়ে আবার নতুন করে করতাম। মনে নাই, এটা মনে নাই। সব কিছু যে মনে থাকবে তার তো বিষয় না। 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠন হয়েছিল। বি নম্বর অ্যান্সার। এই যে দেখো, বংশগতির একক কি? ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। বংশগতির একক হচ্ছে ডিএনএ। 43-এর বি নম্বর। 44 নম্বর, স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার, বাল গঙ্গাধর তিলক বলেছিল। এটা তো পরিচিত, এগুলো পড়িয়েছি এর আগে। স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার কে বলেছিল? বাল গঙ্গাধর তিলক। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী। লালা লাজপত রায়কে কি বলে? পাঞ্জাব কেশরী বলে। মহাত্মা গান্ধী কাইজারে হিন্দ উপাধি নিয়েছিল, কেশরে হিন্দ। কাইজার উপাধি ত্যাগ করে দিয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়। যেরকম রবীন্দ্রনাথ টেগর নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিল, সেরকম মহাত্মা গান্ধীও তার কাইজার উপাধি ইংরেজদের দেওয়া ত্যাগ করেছিল ওই সময়। জালিয়ানওয়ালাবাগের নরসংহার ঘটেছিল কিনা ওই সময়। তো 44-এর হচ্ছে বি নম্বর, বাল গঙ্গাধর তিলক। অরবিন্দ ঘোষের তো এর আগেও পড়েছি, লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ, ভবানী মন্দির অরবিন্দ ঘোষ একজন ক্রান্তিকারী ছিল, বিদ্রোহী। এই প্রশ্নটা আসে যে ক্রান্তিকারী একজন মানে সন্ন্যাসী, শেষ জীবনে সন্ন্যাসী হয়। ওই জন্য অরবিন্দ ঘোষের দেখবে সন্ন্যাসী ভাব পরের যে ছবিটা দেখা যায়, দাড়ি বড়, পাকা পাকা দাড়ি, অরবিন্দ ঘোষ। 35 নম্বর, ভারতীয় রেল জোনের সংখ্যা কত? 16টা জোন বলেছে এখানে। 46 নম্বর, সাতপুরা কি ধরনের পর্বত? স্তূপ পর্বত। এ নম্বর। সাতপুরা মধ্যপ্রদেশে অবস্থিত। সাতপুরা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে সাতপুরা। 47, পদার্থের চতুর্থ অবস্থা কি? কঠিন তরল গ্যাস, প্লাজমা। প্লাজমা হচ্ছে চতুর্থ, আর পঞ্চম হচ্ছে বোস-আইনস্টাইন কন্ডেনসেট। এটা হচ্ছে পঞ্চম অবস্থা। চতুর্থ অবস্থা প্লাজমা। এ নম্বর অ্যান্সার দেখো। শুষ্ক বরফ, এটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। পারদ তো তরল ধাতু। অনেকে এখনও পরীক্ষার হলে অনেকে ভুল করে, তরল ধাতু কোনটা, পারদ না দিয়ে অন্য একটা। এখনও মানে জানি না, অনেক আছে যে পড়াশোনা কিছুই করতে চায় না আর পরীক্ষা দিতে চলে যায়। মানে কমন সেন্স টুকিটাকি যেগুলো স্কুল লাইফে পড়ে এসেছে সেগুলোও ভুল করে। তরল ধাতু পারদ, তরল ধাতু কি? পারদ। তরল অধাতু কি? ব্রোমিন। তরল অধাতু ব্রোমিন, তরল ধাতু পারদ। তো 47 নম্বর, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? প্লাজমা। পঞ্চম অবস্থা কি বললাম? বোস-আইনস্টাইন কন্ডেনসেট। এটা কিভাবে তৈরি হয়? যখন কোনো পদার্থকে তার পরম শূন্য তাপমাত্রা -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হয়, তখন তার পরমাণুগুলোর গতি সব বন্ধ হয়ে যায়, স্থির হয়ে যায়। তখন পরমাণু গতিশীল থাকে না। কি থাকে? সব মিলে অ্যাটম তৈরি হয়ে যায়। তখন ওই সময় -273.15 ডিগ্রি সেলসিয়াসে পরমাণুর গতি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়াতে সব স্থির হয়ে এক জায়গায় হয়ে যায়। তখন সব মিলে কি তৈরি হয়ে যায়? একটা অ্যাটম তৈরি হয়ে যায়। এই অবস্থাকেই বলছে পদার্থের পঞ্চম অবস্থা, বোস-আইনস্টাইন কন্ডেনসেট। এখানে হচ্ছে 47-এর এ নম্বর, প্লাজমা।
48 নম্বর, আরবিআই কত সালে জাতীয়করণ হয়? 1949 সালে। বি নম্বর অ্যান্সারে দেখো 1949 সালে আরবিআই জাতীয়করণ হয়। 49, ভারতের কোথায় টোডা উপজাতি দেখতে পাওয়া যায়? হাজারো বার বলেছি আমি, টোডা উপজাতি নীলগিরি পাহাড়ের টোডা জনজাতি। মণিপুরের কুকি জনজাতি, কুকি জনজাতি মণিপুরে, নীলগিরিতে টোডা, আন্দামানের জারোয়া, ইম্পর্টেন্ট প্রশ্ন, আন্দামান নিকোবরের জারোয়া। সিকিমে লেপচা। 49 হচ্ছে বি নম্বর। 50, পোঙ্গল কোন রাজ্যের লোকনৃত্য? পোঙ্গল তামিলনাড়ু, সি নম্বর অ্যান্সার। এগুলো কেন পড়াইনি? এগুলো হাজারবার পড়িয়েছি। আমি যদি পড়াতে থাকি 1 বছর আর আমার ক্লাস যদি কেউ করতে থাকে 1 বছরের জিকেতে আমি স্ট্রং করে দেবো আশা করি। এখনও তো সাবজেক্ট ওয়াইজ শুরু করিনি, সাবজেক্ট ওয়াইজ করতে গেলে অনেক টাইম লাগবে, সেই টাইমটা আমার মানে পাই না চট করে। এক ভাই আমাকে বলে, দাদা সায়েন্স লাগবে, সায়েন্স পড়তে গেলেও দিতে গেলেও আমাকে তো তৈরি করতে হবে, তো সেই সময়টুকু করতে গেলে অনেক টাইম দরকার আমার। তো বন্ধুরা দুঃখিত আমি, কিন্তু দেব, ওটাও শুরু করব, একটু সময় লাগবে, ঠিক আছে? তো বাকি এইভাবে একটু নিতে থাকো। 1 বছর যদি তোমাদেরকে এইভাবে আমি দিতে থাকি আর আমার ক্লাস যদি করতে থাকো, জিকেতে তুমি পারফেক্ট স্ট্রং হবেই, স্ট্রং তোমাকে করে দেবো আমি, আর মনেও থাকবে। পোঙ্গল জনজাতি, পোঙ্গল নৃত্য কোথাকার? তামিলনাড়ু, একটু আগেই বলেছিলাম, এই চ্যাপ্টারেই ছিল পোঙ্গল। পাঞ্জাবের বৈশাখী, এটাও নতুন ফসল উঠলে হয় বৈশাখী। তামিলনাড়ুর পোঙ্গল, কেরলের ওনম, এগুলো কি? কর্ণাটকের একটা যক্ষ গান, এটা কিন্তু ফসলের না, কিন্তু এটা আসে। যক্ষ গান কোথাকার নৃত্য? কর্ণাটকের। তো রাজস্থানের ঘুমার, রাজস্থান, আর অনেক মেলা আছে, পুষ্কর, উটের মেলা, পুষ্কর মেলা রাজস্থানের। তো রাজস্থান থেকে একটা প্রশ্ন আমি অনেকদিন আগে একটা ক্লাসে দিয়েছিলাম, সেখানে একটু ছোট্ট মিস্টেক হয়েছিল। মিস্টেকটা ছিল যে রাজস্থানের যে মাউন্ট আবু, রাজস্থানের আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? রাজস্থানে আরাবল্লী, সাতপুরা মধ্যপ্রদেশ, আরাবল্লী রাজস্থান। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখর হচ্ছে গুরু শিখর। সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। ওই গুরু শিখর হচ্ছে মাউন্ট আবুতে অবস্থিত, মাউন্ট আবুতে। মাউন্ট আবুতে আর কি বলেছিলাম? মাউন্ট আবু, এটা নিয়ে প্রশ্ন ছিল। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখর কি? গুরু শিখর। সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। গুরু শিখরটা কোথায় অবস্থিত? মাউন্ট আবুতে। মাউন্ট আবু নিয়ে আর একটু বলেছিলাম, দিলবারা জৈন মন্দির, দিলবারা জৈন মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবু। তো আজকে শুনে নাও, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। গুরু শিখর হচ্ছে মাউন্ট আবুতেই অবস্থিত। আর দিলবারা জৈন মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবু, মাউন্ট আবু। তো লুকিয়েও যাব না, যদি মিস্টেক হয় ওটা অবশ্যই নেক্সট ক্লাসে বলবো। লুকিয়ে গিয়ে ওটা ভুলই থেকে যাবে, পরীক্ষার হলে চলে আসবে, অ্যান্সার করলে 1 নম্বর মাইনাস, পরে গাল দিবে। গাল দিবে না, পরে মনে মনে বলবে দাদা কি ভুলভাল পড়াচ্ছে। প্রথম চালু করেছি তো 2-1টা এদিক ওদিক হয়ে যায়, বলতে গিয়ে আরেকটা বের হয়, এই টাইপের হয়ে যায়। তবে ওটা কন্ট্রোল হচ্ছে, আস্তে আস্তে করছি আর কি, তোমাদের সহযোগিতাই করছি। ওই জন্য বলি যে যদি কোথাও একটু এদিক ওদিক হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, লজ্জা করবে না। আর আমি সেরকম না, লজ্জা করে চুপ করে থেকে যাব, কেটে দেবো না, ওরকম করব না। ওরকম করে পড়িনি, পড়াবও না, করবও না। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার নিয়ে আসবো। নেক্সট 27 নম্বর। তো স্টুডেন্ট কেমন লাগলো ক্লাস? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে পাঠাবে। কোনটা কতগুলো কমন পেয়েছো সেটাও পাঠাবে, যে দাদা ম্যাক্সিমাম কত কমন পেলাম, কত পেলাম না। আগামী দিনে আশা করি আমি যদি পড়াতে থাকি 1 বছরের জিকেতে স্ট্রং করে দেবো। কারণ ম্যাথের দিকে সবাই ভাগছে ম্যাথে 50টা করবে, কিন্তু ম্যারিট করতে গেলে, ম্যারিট আমি দেখেছি এই জিকেতেই ম্যারিটে নষ্ট হয়ে যায়। সবাই ম্যাথ খাটছে, তুমিও খাটো, আমি বলছি ম্যাথে স্ট্রং হও, কিন্তু জিকেতেও দেখতে হবে। তুমি 50টা ম্যাথ করতে গিয়ে 40টা করে দিয়েছো, আর জিকে 50টার মধ্যে 20টা পেরেছো, 30টাই পারোনি, ম্যারিটে ছিটকে যাবে। ওই জায়গাটা যদি একটু ক্যারি করে নেওয়া যায়, দেখবে তুমি বাকিগুলোর থেকে এগিয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আর কিছু বলবো না। নেক্সট আবার দেখা হবে, আবার